জয় হিন্দ। আজ আমরা শুরু করব মুঘল সাম্রাজ্যের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা বাবর, সেই বাবর সম্পর্কে আলোচনা করব এবং আস্তে আস্তে প্রত্যেকটা মুঘল সাম্রাজ্যের যত রুলার্স আছে সব রুলারদের মানে মুঘল সাম্রাজ্যের সমস্ত সম্রাটদের সম্বন্ধে আলোচনা করে এবং মুঘল বংশটাকে শেষ করে দিই আস্তে আস্তে করে। ঠিক আছে, তো প্রথম দেখো বাবর। বাবর কি, কোথা থেকে এলো, হঠাৎ করে এসে ভারতবর্ষে শাসন শুরু করে দিল কি? তাহলে কি বাবর আসল বাবরের নাম কিন্তু বাবর ছিল না, বাবরকে বাবর বলে ডাকা হতো। ঠিক আছে, ফার্স্ট দেখো যে জহিরুদ্দিন মোহাম্মদ নাম, বাবরের আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ। তাহলে মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ। তার জন্মগত জন্ম হচ্ছে 14 ফেব্রুয়ারি 1483 সালে। তার 14ই ফেব্রুয়ারি 1483 সালে তার জন্ম। ডেটটা দেখছো, রাজা দেখছো 14ই ফেব্রুয়ারি, বুঝতে পেরেছ? 14ই ফেব্রুয়ারি 1483 সালে তার জন্ম। কোথায় জন্মগ্রহণ করেন? মধ্য এশিয়ার, মিডিল এশিয়াতে, মধ্য এশিয়ার ফারগানা প্রদেশের আন্দিজান বলে একটা শহরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। ঠিক আছে, মধ্য এশিয়ার ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন। তিনার বাবরের পিতার নাম কি ছিল? মির্জা ওমর শেখ মির্জা। ঠিক আছে, পিতা ছিল ওমর শেখ মির্জা। তিনি কি ছিলেন? ফারগানার শাসক ছিলেন। সেই ফারগানার শাসকের বড় পুত্র ছিল কিন্তু বাবর, মোহাম্মদ জহিরুদ্দিন। ঠিক আছে, বাবরের যে মাতা তার নাম কি ছিল? কুতলুক নিগার আনম। তার ওনার মাতা কি? ইউনুস খানের মেয়ে, ইউনুস খানের কন্যা। ঠিক আছে, তো পিতার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর, আর মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন বাবর। ঠিক আছে, এছাড়া তৈমুরি যে শাসক উলুক বেগ এর প্রপৌত্র ছিল বাবর। আর বাবরের যে দাদি ছিল তার নাম হচ্ছে এহসান দৌলত বেগ। ঠিক আছে, মনে থাকবে না এগুলো। এটা হচ্ছে বাবরের পরিচয়। বাবরের যে মাতৃভাষা ছিল সেই মাতৃভাষার নাম ছিল চাঘাতাই। কি ভাষা ছিল? চাঘাতাই। ঠিক আছে, মাতৃভাষা ছিল চাঘাতাই, কিন্তু বাবর কিন্তু তুর্কি ভাষাটাকেই, এই চাঘাতাইকে কি মনে করতো তুর্কি ভাষা নামে বাবরের কাছে পরিচিত ছিল। এছাড়া তখনকার যে প্রভাবশালী লোক ছিল, সেই তৈমুরিদের যে বিত্তমান লোক তারা কিন্তু পার্সি ভাষায় কথা বলতো। এখন যেমন উচ্চ এডুকেটেড লোকরা কি করে, বেশিরভাগ ইংলিশে কথা বলে, তাহলে তেমনি তারা পার্সি ভাষায় কথাবার্তা বলতো। তো বাবর কিন্তু পার্সি ভাষাও জানতো। ঠিক আছে, বাবর ছোট থেকে কি শক্তি সামর্থ্য ছিল, এবং সুস্বাস্থ্য ছিল। এবং যেহেতু যে মধ্য এশিয়া যেখানে জন্মগ্রহণ করেছিল, এখন বর্তমানে যেটা ফারগানা শহর, সেটা এখন বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। সেই উজবেকিস্তান এলাকায় কি পাহাড়ি এলাকা, হ্যাঁ, একটা রুড এলাকা। সেই এলাকায় মানুষ এমনিতেই কঠোর পরিশ্রমী হয় এবং শক্তিশালী হয়। হ্যাঁ, তারা কারণ পাহাড়ে চড়তে পারে আর করতে পারে। হ্যাঁ, বিভিন্ন তাদের ওইখানকার যে পরিবেশ, সেই পরিবেশের জিওগ্রাফিক্যালি পরিবেশ অনুযায়ী তাদের কিন্তু যে একটা ভৌগোলিক পরিবেশ, এই জিওগ্রাফিক্যালি এনভায়রনমেন্ট অনুযায়ী তাদের সেখানে শক্তি এবং তাদের যে পরিশ্রম করার ক্ষমতাটা অনেকটা বেশি। হ্যাঁ, তাদের দেহ গঠনটাও সেরকম হয়ে যায়। আফগানের দিকে দেখলে, আফগানিস্তান যে আফগানের দিকে দেখলে যেমন সেরকম টাইপ। এখন দেখো, তো তিনি কেবল ব্যায়াম করার এতটাই শক্তিশালী ছিল, যদি ব্যায়াম করতো যখন না, তখন ব্যায়াম করার সময় কি করতো, এই কাঁধে একটা আর এই কাঁধে একজনকে চাপাতো, দুজনকে চাপিয়ে কি করতো, এরকম করে নিয়ে দু কাঁধে চাপিয়ে নিয়ে এরকম করে চলে আসতো। ঢাল যে পাহাড়ে, এই ঢালগুলোতে দৌড়ে নেমে চলে আসতো দুজনকে কাঁধে চাপিয়ে।
মানে এতটাই ক্ষমতাশালী ছিল। এছাড়াও কথিত আছে, শোনা যায় যে বাবরের সামনে যতগুলো নদী ছিল সমস্ত নদীকেও সাঁতারে পেরিয়ে গেছে, এমনকি গঙ্গা নদীকেও দুবার সাঁতারে পার করেছে, এটা শোনা যায়। নেক্সট যেটা আমরা জানবো, এই যে বাবরের যে এই যে এরকম শক্তিশালী এরকম ধরনের একটা সাহসিকতার ব্যাপার, এবং সে যে কোনো বিষয়ে মানে একটা শক্তিশালী যে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার, এই ঝাঁপিয়ে পড়ার ব্যাপারের জন্য বাঘ যেমন করে ঝাঁপিয়ে পড়ে সেরকম আর কি একটা তার আচরণ ছিল। তো তার জন্য তুর্ক ভাষায় বাঘকে বলা হতো, তুর্ক ভাষায় বাঘ অর্থাৎ টাইগারকে বলা হতো কি বাবর নামে ডাকা হতো। তাই জহিরুদ্দিন মোহাম্মদকে বাবর বলতে শুরু করে ডাকা হয়, তাহলে তার নাম হয় জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। এরপর দেখো, বাবরের তো সব ক্লিয়ার হলো। বাবর ছিল কিসের? ওমর শেখ মির্জার বড় পুত্র। ওমর শেখ মির্জা কি করে জন্মগ্রহণ করেছিল কত? বাবর 1483-তে, কিন্তু 1494-এ কি হয়? ওমর শেখ মির্জা মারা যায়। এরপর মারা যাওয়ার ফলে কি হয়? বাবরের তখন বয়স +11 চলছে। 83-তে জন্ম, আর এতে হচ্ছে 94 বাবার মৃত্যু, পিতার মৃত্যু। তাহলে কি হয়? তাহলে প্রায় 11+ চলে। 11 বছর বয়সে কি হয়? তাকে ফারগানার কিন্তু সিংহাসনে বসতে বাধ্য হয় এবং বসে পড়ে। ফারগানায় যখন 1194-এ যখন বাবর ফারগানার সিংহাসনে বসেন, তখন তিনি মির্জা উপাধি ধারণ করেন। বুঝতে পারলেন? মির্জা উপাধি ধারণ করেন। কিন্তু বাবর সিংহাসনে যখন বসে, সেই সিংহাসনে বসাটাকে ঠিক মতন ভালো নজরে নিতে চাইছিল না তার চাচার একটু হিংসা চলছিল, যে আমার থেকে ছোট ভাইপো বসে পড়লো, একটা হিংসার তৈরি হয় এবং অন্যান্য অনেক শত্রু ছিল। তার ফলে বাবরের অনেক কিছু ঘটনা আছে, সেগুলো দেখো, শোনো। এর ফলে কি হয়? বাবর যেহেতু ছোটবেলা থেকে এরকম দুর্দান্ত ছিল, একটা দুরন্ত টাইপের ছিল, তাই বাবর ছিল সাম্রাজ্য বিস্তার করতে। সাম্রাজ্যবাদী কাজ করে, যারা সাম্রাজ্য বিস্তার করতে, এই ছোট রিজন আছে সেইখানে আরো বাড়াতে চাই সাম্রাজ্য, যারা সাম্রাজ্যবাদী শাসক ছিল। তো বাবরের ইচ্ছা ছিল যে এই ফারগানা থেকে আরো একটু বড় কিছু রিজন আরো করে রাজ্যটাকে বিস্তার করবে ফারগানাকে। তাই কি করেছিল? 1497 সালে কি করেছিল? 1497 সালে বাবর সামারকান্দ আক্রমণ করে দেয়। এবার সামারকান্দের যে উজবেক শহর, সেই উজবেক শহরে আক্রমণ করে দেওয়ার ফলে কি হয়? বাবর কিন্তু উজবেক শহরটাকে দখল করে নেয় এবং সেখানে 7 মাস থাকে। এরপর যখন 7 মাস যখন ওখানে থেকে যাচ্ছে, তখন ফারগানাতে এমনিতেই বিরোধী শত্রু ছিল এবং চাচার শত্রু ছিল, সেখানে কি করছে? ওরা উস্কাতে শুরু করছে, তাহলে ফারগানা চলে যেতে চাইছে। তখন কি করলো? আবার উজবেক থেকে কি করলো বাবর? ও সেনাবাহিনী গেলে ফারগানাতে যেতে চাইছে। ফারগানা আর সামারকান্দের মধ্যে, মানে সামারকান্দের যে উজবেক, সেই শহর দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। 350 কিলোমিটার। তো ওই মাঝপথে কি হয়? বাবরকে সেনাবাহিনীরা ছেড়ে চলে যায়, বাবর একা হয়ে যায়। কিন্তু ফারগানার যে তার বন্ধুরা ছিল এবং তার চাষিবাসীরা ছিল, তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। দিয়ে কি হয়? বাবর কি করলো? সেখানে কিন্তু একটা একাকিত্ব ফিল করে। এরপরে কি হয়? বাবর কি করে শুরু করে? সমরকন্দ যখন হলো না, সমরকন্দে আবার কিন্তু অ্যাটাক করতে শুরু করে। নেক্সট টাইমে সমরকন্দ 7 মাসের মতন উজবেক শহরটাকে দখল করে দিয়েছিল। এবার 1501-এ কি করে? আবার কিন্তু যাই হোক ফারগানায় চলে, ফারগানাকে আবার ঠিক পেয়ে যায়। কিন্তু 1501-এ আবার কি করে? সমরকন্দ আবার দখল করতে শুরু করে, আক্রমণ করে। এবার সমরকন্দের যে শাসক ছিল, সে ছিল সেবানি খান, মোহাম্মদ সেবানি খান। সেবানি খান খুব প্রভাবশালী ছিল, মানে পরাক্রমশীল। সে কি করে? বাবরকে দেয় আচ্ছাটি করে, মানে ভালো রকম ওকে দেয়। সে বাবরের অনেক পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এখানে কি করেছিল? ওই যে সেবানি খানের কিছু অনুসারীকে নিয়ে চলে আসতে পেরেছিল বাবর। এবং বাবর দেখে যে আর এতবার ফেলিওর যখন হয়ে যাচ্ছি, একবার ফারগানা চলে যাচ্ছে, একবার কাবুল একবার চলে যাচ্ছে উজবেক, আবার সামারকান্দের নিয়ে। তো এই কি করলো? তাই বাবর কি করলো? চাইলো একটু ভালো সংগঠন, একটা ভালো দল গঠন করতে। তাই কি করলো? তাজিক আর বাদশাহ বাদাখশান
তাজিক এবং বাদাখশানদের কি করলো, তার দলে যুক্ত করলো এবং তাকে সৈন্যবাহিনীকে বড় করতে শুরু করলো। 1504 সালে কি করলো, বাবরের মন চলে এলো 1504-এ বাবরের মন চলে এলো কোথায়, বরফ আবৃত ঢাকা বরফ পেরিয়ে হিন্দুকুশের পর্বত পেরিয়ে কি পেলো, কাবুলের দিকে নজর পড়লো। কাবুলে গেল, কাবুল দখলও করে নিল। দখল করে নেওয়ার পর বাবর মনে করল, বাহ এ তো ধনী রাজ্য, এই জায়গাটা খুব সুন্দর, এবং কি করলো, বাবর সেটাকে দখল করে নিয়েছিল। বাবর কাবুলে কিন্তু ভালো প্রভাব বিস্তার করেছিল। কিন্তু হলে কি হবে, বাবরের মন সেই সামারকান্দের দিকে। সামারকান্দে কি হয়েছে, 1510 সালে 1510-এ কি হয়েছিল, 1510-এ সামারকান্দের যে সেবানি খান ছিল, সেই সেবানি খানের মৃত্যু হয় কার হাতে, ইসমাইল, পার্সিয়ান রাজা যে ইসমাইল সাকাবিদের হাতে মারে। বুঝতে পারছেন, সাকাবিদের মারে। সেই সুযোগই করে বাবর যায় সাকাবিদের কাছে, হ্যাঁ তুমি আমার তো পার্টনার দিচ্ছিলে, তাহলে কি হবে, তুমি আমার রাজ্যতে তুমি ফ্রিভাবে ঘুরতে পারো, যেখানে তুমি ট্যাক্স নিতে পারো আর নিতে পারো। বাবর কিন্তু সাকাবিদকে বলে এবং সেখানে কিন্তু সামারকান্দে কিন্তু প্রবেশ করতে শুরু করে। এই করে বাবরের মধ্যে ওখানে কি চলতে থাকে, বাবর কি করে একবার কাবুল যাচ্ছে, এবং তখন কিন্তু আবার যখন সামারকান্দে চলে এসছে তখন আবার কাবুল তার চলে গেছে। তাহলে আবার কাবুল গেল যাচ্ছে, কাবুলে গেলে কি হচ্ছে, যে কাবুল থেকে আবার কি করতো, সে গজনির দিকে নজর দিল, গজনাতেও চলে যাচ্ছে, মানে যেখানে একবার করে নিচ্ছে তো আবার চলে যাচ্ছে, স্থির থাকছে না। সেখানে বিদ্রোহ করে দিচ্ছে, বিদ্রোহ করে দেওয়ার ফলে কিন্তু বাবর কিন্তু একটা টাইমে একা হয়ে গেল। একবার যখন ফারগানা যাচ্ছে তখন হচ্ছে সামারকান্দ চলে যাচ্ছে, আবার সামারকান্দে যখন যাচ্ছে তখন কাবুল চলে যাচ্ছে, যখন গজনি চলে যাচ্ছে। এইভাবে কিন্তু 3-4টে রাজ্যের মধ্যে বাবরের জীবন কিন্তু চলতে চলতে সবগুলোই চলে যায়। বাবর একা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায় এবং যাযাবর মতন জীবন কাটাতে শুরু করতে। একটা ছোট্ট 2-4টে একটা ছোট্ট গ্রামের মধ্যে থাকতে 2-4জন লোক এলাকা নিয়ে তার সে জীবন যেত। সেখানে কোনো বাবরকে ভ্যালু দেয় না, ঠিক আছে, ছোটোখাটো লেভেলে চলেছে। কে বাবরে থাকতে থাক ব্যাপারটা, কোনো তেমন কিন্তু পাওয়ারফুল হতে পারেনি। এমন অবস্থায় বাবর কি করলো, দলকে গঠন করতে শুরু করার পর ওর ইচ্ছা বাজর অভিযান চালু করে দিল। আর বাজর অভিযান শুরু করলো 1519 বাজর অভিযান শুরু করে দেয়। এবং বাজর অভিযান যখনই শুরু করে দেয়, বাজর আক্রমণ করে দিল, বাজরকে কিন্তু দখল করে নিতে হলো। এবার বাজর অভিযান যখন করলো, তারপরে বাজরের যে এলাকা, সেই বাজরের এলাকাতে ধরো সাপোজ কোথাতে করলো, দেখো এতক্ষণ পর্যন্ত কি ছিল, বাজর কি করে আসছে দেখো। এটা আমি তেমনভাবে ম্যাপটা আঁকতে পারি না, তবুও আমি দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ধরো ইন্ডিয়া, ঠিক আছে, এইটা ধরো ইন্ডিয়া ছিল, এইটা হচ্ছে পাকিস্তান, আর এইখানে হচ্ছে কাবুল ছিল। তাহলে এই জায়গাগুলোতে, এইখানটা করে বাজর অবস্থান করছে। তো বাজরে দখল করলো। বাজরের কাছে কি হচ্ছে, ওখানে একটা ভেড়া বলে দুর্গ ছিল, সেই ভেড়া দুর্গটাকেও কি করে বোম ইউজ করে প্রথম, তখন বাবর সেখানে কিন্তু দুর্গ দেওয়াল ভেঙে দেয় এবং সেখানে দুর্গটাকে দখল করে, কেল্লাটাকে দখল করে। ভেড়া দুর্গ। প্রশ্ন আছে যে বাবর কোন দুর্গতে কোথায় প্রথম বোমের ব্যবহার করেছিল, মানে বারুদ ইউজ করেছিল, সেটা হচ্ছে কি ভেড়া কেল্লা, অর্থাৎ হচ্ছে ভেড়ার কেল্লা বা বলতে পারে ভেড়া দুর্গ, ঠিক আছে, ক্লিয়ার। এবার এই যে বাজর অভিযান 1519, এই 1519 এইটা হচ্ছে বাবরের প্রথম ভারত আক্রমণ। কারণ এটা ভারতের সীমান্তের মধ্যেই চলছে তখন, ভারত সীমান্তের মধ্যে, ঠিক আছে, ভারতের রিজনের মধ্যে। কখনোই ভারতের বাবর প্রথম ভারত আক্রমণ করে পানিপথের প্রথম যুদ্ধতে নয়, তার আগে আরো 4বার কিন্তু যুদ্ধ করে দিয়েছে বাবর। কিরকম, ফার্স্ট হচ্ছে 1519 বাজর অভিযান করে, তারপরে এই 4-5 গুলোতে 3বার এরকম করে যুদ্ধ করে, দখল করে, আক্রমণ করে। তাহলে টোটাল হচ্ছে 4বার হলো। 5 নম্বর যে যুদ্ধ রয়েছে সেটা প্রথম পানিপথের যুদ্ধ। বাবর দেখলো যে বাজর হলো, সেখানে দুর্গই বসলো, দুর্গটাকে ভেড়াকে দুর্গ দখল করলো, দুর্গই বসে যাই হোক একটু রাজা ভালো লাগছে, মানে রাজার মতন মানে একটু ফিগার এলো। শেষ পর্যন্ত কি করলো,
সেই সময় বাবর চাইছিল এইদিকে দিল্লি, এই যে দিল্লি ধরো এখানটা, এই দিল্লির দিকে এগোতে চাইছিল। আর ঠিক ভাগ্য তখন সাই দিয়ে দিয়েছে কেমন ভাবে দেখো, দিল্লিতে তখন শাসন করছে লোদি বংশ, লোদি বংশ, ঠিক না? তখন লোদি ছিল কে? ইব্রাহিম লোদি। দিল্লির সুলতান ছিল ইব্রাহিম লোদি। তো বাবরের ইচ্ছা ছিল যে এবার লোদি বংশ কিন্তু কোনো ভারতীয় বংশ নয়, লোদি বংশ কোথা থেকে আসছে? এই আফগান থেকে। সব আফগানের মধ্যে সেই টাইমে কি প্রচুর ভাবে মানে প্রচুর ছোট ছোট রাজ্য ছিল, তারা কি এই ঝামেলা ঝঞ্ঝাট হতো, কিছুজন কি করলো ভারতের দিকে চলে এসেছিল। সেটা তোমরা কিছুদিন মানে এর আগের গুলো যদি পড়তে তাহলে বুঝতে পারতে। লোদি বংশ কিন্তু, লোদি বংশের আগে গোলাপ বংশ, গোলাম বংশ, তুগলক বংশ, এগুলো সব কিন্তু আফগান থেকে আসা, ঠিক আছে? তাহলে এইটাও আফগান থেকে এসছে। তো আর আফগানে কিরকম যুদ্ধ ঝামেলা হয় দেখতে পাচ্ছ, আফগানের লোকরা সব যুদ্ধতে বেশি মার দাঙ্গা ফুটোফাটি করে যায় টোটালি। এখনো দেখতে পারলে কিছু যদি ওরকম যুদ্ধ যদি দেখতে চাও তাহলে এই যে কিছুদিন আফগানিস্তানে আক্রমণ হলো, কি যেটা তালিবান আক্রমণে, সেখানে যুদ্ধ দেখতে পারলে বোম ফাটে সবসময় চললো। তো এই ধরনের হচ্ছে কি 1519 সালে যখন 1519 যখন বাজর অভিযান করলো, তারপরে কি করলো, ভিরার কেলা দখল করে নিল ভারতের ব্যবহার করে। সেই টাইমে ও চিন্তা ভাবনা যখন নিয়েছিল যে দিল্লির দিকে অগ্রসর হবো, তখন কি দিল্লির যে শাসক সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির খানদান ছিল দুজন, ভাইপো বা চাচা টাইপের ছিল, ভাইপো ছিল সেগুলো খানদানের। সে তার মধ্যে কে একজন ছিল দৌলত খান লোদি, আর হচ্ছে আলম খান লোদি। এই আলম খান লোদি আর দৌলত খান লোদি চাইছিল কি, আলম খান লোদি আর দৌলত খান লোদি চাইছিল কি, যে ইব্রাহিম লোদিকে যদি মেরে দেওয়া হয় তাহলে আমরা দিল্লির শাসনটা পাবো, গদিটা পাবো। আর এদিকে রানা সাঙ্গা যে রাজস্থানে আছে, এটা ধরো রাজস্থান, এই যে রাজস্থানে এখানে যে রানা সাঙ্গা আছে, রানা সাঙ্গাও চাইছিল যে ইব্রাহিম লোদিকে হাঁটিয়ে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে রাজস্থান, এই যে পোর্শনটা রাজস্থান ছিল, ঠিক আছে? এটা হচ্ছে দিল্লি, এইখানটা রাজস্থান ছিল। যাই হোক, আমি দেখাচ্ছি, এটা ম্যাপ তো নাই, কেমন ম্যাপ, বড় ম্যাপ হলে সেটা বোঝা যেত। আমি যাই হোক দেখো, তো আলম খান লোদি, দৌলত খান লোদি আর হচ্ছে রানা সঙ্গ মিলে কি করলো, বাবরকে ডাকছে, এসো না দিল্লিতে আক্রমণ করো। দিল্লিতে আক্রমণ করে কিছু লুটপাট করে নিয়ে চলে যাও, আর ইব্রাহিম লোদিকে মেরে যাও, আমি তাকে শাসন করবো। এরকম আর কি চিন্তা ভাবনা নিয়ে বাবরকে আমন্ত্রণ জানায় দিল্লি আক্রমণের জন্য। বাবরও মনে মনে ভাবছিল যে এই এলাকায় আমি জানি না কোথায় কি আছে না আছে, তাদের কাছ থেকে জানলো আর করলো ব্যাপারটা। কিন্তু জানতো না যে বাবর সেই সময় বাবরের নিজেরই অস্তিত্ব নেই, যাযাবর টাইপের হয়ে গেছে। দৌলত খান লোদি, আলম খান লোদি, রানার সঙ্গে কেউ জানতো না, কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে এসেছিল। এবং সেখানে দেখো, সেখানে কি করেছিল, পানিপথে, হরিয়ানার যে পানিপথ আছে, এখান থেকে এইটার ম্যাপটা দেখাচ্ছি দেখো, এরকম টাইপের ম্যাপ তো, হ্যাঁ এইখানটা করে ধরো হরিয়ানা, এটা গুজরাট, এইখানে পোর্শনটা করে ধরো এই দিক দিয়ে এখানে সৈন্য খাড়া করে দিয়েছে পানিপথে, হরিয়ানা পানিপথ, জায়গাটা হচ্ছে পানিপথ জায়গা, সে সৈন্য খাড়া করে দিয়েছে, খাড়া করে দিয়ে যুদ্ধ শুরু করে। এখানে দেখো কি কি যুদ্ধনীতি করে, বা বাবরের যে যুদ্ধনীতি ছিল, সেই যুদ্ধনীতি হচ্ছে দুটো নীতি ছিল। একটা নীতি ছিল উজবেক পদ্ধতি, যেটাকে আমরা তুগলমানিচি বলা হয়। একটা কি উজবেক পদ্ধতি, উজবেক পদ্ধতি, ঠিক আছে? উজবেক পদ্ধতি যেটাকে আমরা বলি তুগলমানীতি, ঠিক আছে? তুগলমানীতিটা কিরকম, ধরো এইখানে ধরো শত্রুপক্ষ আছে, এগুলো সব শত্রুপক্ষ, ঠিক আছে? আর এই দিকটাতে এরকম করে অর্ধচন্দ্রাকারে কি করবে, এরা দাঁড়িয়ে থাকবে, সৈন্যগুলো দাঁড়িয়ে থাকবে বাবরের সৈন্য, ঠিক আছে? এবার কি করবে, যখনই এরা এদিকে মারতে আসবে, এরা একজন পেছিয়ে যাবে, আবার কিছুটা একজন এগিয়ে যাবে, আবার পেছুবে, আবার এগোবে, আর এই দিক দিয়ে ফটফট করে এসে তখন ফটাফট করে মেরে দেবে। এটা হচ্ছে তুগলমানীতি বা হচ্ছে উজবেক পদ্ধতি। এটা হচ্ছে তুগলমানীতি বা হচ্ছে উজবেক পদ্ধতি। কোন পদ্ধতি ইউজ করেছিল? উজবেক পদ্ধতি বা তুগলমানীতি ইউজ করেছিল বাবর প্রথম, ঠিক আছে? এটা হচ্ছে উজবেক পদ্ধতি বা তুগলমানীতি। এটা কিসের? এটা হচ্ছে সৈন্য সাজানোর জন্য ব্যবহার করেছিল। এটা সৈন্য সাজানোর জন্য, সেনা সাজানোর জন্য, তার যে সৈন্যগুলো সেইগুলো সাজানোর জন্য। এইভাবে পরপর করে দাঁড়িয়ে যেত, পরপর করে দাঁড়িয়ে যেত, ঠিক আছে?
আমরা দেখবো বাহুবলী মুভিতে এরকম করে দেখেছিলাম যে সে এরকম পরপর করে এরকম করে ঢাল ঢাল দিয়ে দাঁড়িয়ে থাকছে, সেরকম টাইপের। এটা হচ্ছে উজবেক পদ্ধতি বা তুগলক নীতি। আর একটা নীতি ইউজ করতো, যে নীতিটার নাম হচ্ছে রুমি পদ্ধতি বা হচ্ছে উসমানিয়া পদ্ধতি। রুমি পদ্ধতি আর উসমানিয়া পদ্ধতি, রুমি পদ্ধতি বা হচ্ছে উসমানিয়া পদ্ধতি। উসমানিয়া নীতিটা কিরকম ছিল? উসমানিয়া নীতিতে কি করতো? কামান ইউজ করতো। এরকম করে ধরো সেনাগুলো রয়েছে, এন্ড ফাঁক, এন্ডা সেনা রয়েছে, এন্ড ফাঁক, এখানে সেনা রয়েছে, এন্ড ফাঁক। ঠিক আছে, তার মানে কি এইখানটাতে কামানটা থাকতো। ঠিক আছে, এখানে কামান, এই কামান চালাতো, আস্তে ঢাই ঢাই করে দিয়ে দিত, বাস শেষ। তো এই পদ্ধতি ইউজ করে কি ইব্রাহিম লোদিকে পুরো পরাস্ত করে দেয় এবং নিহত করে দেয়। তো এখানে মনে রাখতে হবে যে এই যে কামান চালানোর যে পারদর্শিতা ছিল মুস্তফা খান, উস্তাদ আলী, এরা কিন্তু বাবরের হয়ে কিন্তু ছিল, বাবরের খুব একদম এক্সপার্ট কামান চালানো ছিল। তো এই পদ্ধতি দুটো ইউজ করে কিন্তু হরিয়ানায় পানিপথ যে স্থানটা, সেই স্থানে কিন্তু ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দেন এবং বাবর কিন্তু দিল্লি দখল করে নেয়। কিন্তু দিল্লি দখল করে নিলে কি হবে? এরা সব ভেবেছিল যে তাইলে এবার চলে যাবে বাবর। তো রানা সঙ্গ বলছে যে যাও, যা লুটপাট করে নাও, যে বিদায় হবো তুমি। বাবর বলছে, বাবর বলছে বিদায় হবো মানে এখানেই থাকবো, এখানে ভালো লাগছে থাকবো। এই নিয়ে পরে আবার আরো ঘটনা রয়েছে, সেগুলো বলবো। পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1526 সালে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদির মধ্যে, লোদির সঙ্গে বাবরের সঙ্গে কারা কারা ছিল? দৌলত খান লোদি, আলম খান লোদি, রানা সঙ্গ। এরা কি করেছিল? এরা বেইমানি করেছিল, বিট্রি করেছিল, ইব্রাহিম লোদিকে হারানোর জন্য বাবরকে এনেছিল। মনে থাকবে? তাহলে বাবর প্রথম ভারত আক্রমণ করে কত সালে? সেটা 1519 সালে। কোনটা? বাজল অভিযান। আর পঞ্চম অভিযান হচ্ছে যেটা পঞ্চম আক্রমণ, প্রথম 5 নম্বরের আক্রমণ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। মনে থাকবে না? থাকবে। ঠিক আছে, তাহলে কটা নীতি হলো? এই ধরনের কতগুলো নীতি করতে হবে। তাহলে বাজল অভিযান 1519, 1526 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। আরও আছে খানোয়ার যুদ্ধ, খড়গড়া যুদ্ধ, এগুলো রয়েছে, সেগুলো আমি নেক্সট ডে বলবো। তার আগে ওইদিকে কি ছিল? 1594 কি ছিল? 1594 প্রথমে হচ্ছে উজবেক শহর আক্রমণ করেছিল। 1597 উজবেক শহর আক্রমণ করেছিল সমরকান্দে। 1510 সমরকান্দে আক্রমণ করেছিল। কাবুল দখল করেছিল কত সালে? 1501। এই 1501 হচ্ছে সমরকান্দে আবার দ্বিতীয়বার আক্রমণ করেছিল। 1504 কত করেছিল? কাবুল আক্রমণ করে এবং কাবুল দখল করে নিয়েছিল। তো কাবুলে তার প্রভাব বিস্তার ছিল, তাই কি হয়েছে, কাবুলে তার নামে কি এই নামাজ পড়ার সময়, ইসলাম নামাজ পড়ার আগে খুদ বাবর থেকে, সেটা বাবরের নামে পড়তে হতো এবং বাবরের নামে মুদ্রাও ছিল। ঠিক আছে, তো প্রথমে সেখানে যখন কাবুল দখল করে নিয়েছিল, কাবুল দখলের পর কিন্তু বাবর কি করেছিল? 1504 বাবর যখন কাবুল দখল করে নিয়েছিল, সে কাবুল দখলের পর কিন্তু বাদশাহর ধারণ করেছিল। মির্জা উপাধি ছিল প্রথম। 1594 যখন রাজ্য অভিষেকে করে বসে ফারহানা শহরে, যখন প্রথম সিংহাসনে বসে, সেটা মির্জা উপাধি ধারণ করেছিল। আর 1504 বাদশাহ উপাধি গ্রহণ করেছিল যখন কাবুল দখল করেছিল। ঠিক আছে, জয় হিন্দ।